রুদ্রর কথার মানেটা এমা ধরতে পারেনি, তাই সে কোনো রিয়াকশন না দিয়ে হাতের ব্যাগগুলো বিছানার একপাশে রেখে দেয়। তারপর অন্য মাথায় সুন্দর করে পেঁচিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাকে তো কফি বানিয়ে আনতে বলল, সোজা গিয়ে রান্নাঘরে কফি বানাতে বসাই। কিন্তু তাদের গ্রামে বাড়িতে কেউ কফি খেত না, কখনো হয়তো দোকানে পাওয়া যেত। তাই ইমা কফি বানাতে পারে না, কিন্তু তাকে যেহেতু বানাতে বলেছে তাই সে প্রশ্ন ছাড়াই চলে এসেছে। রান্নাঘরে তাকের উপর খুঁজে চায়ের বাক্সের পাশে কফির বাক্সটাও দেখতে পায়। সেখান থেকে নিয়ে চায়ের মতোই সে কফিটাও বানিয়ে নেয়। তারপর কফি নিয়ে রুদ্রর রুমে যাওয়ার সময় হঠাৎ সামিনা বেগম ডাকেন তাকে, এই মেহু, এদিকে আয় না। আইমা, একটু মাথাটা টিপে দে তো। বাহির থেকেই এসেই মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। সামিয়া বেগমের কথাই ইমা বুঝে তার পরনে এখনো মেহেরের ড্রেস দেখে উনি তাকে মেহের মনে করেছে, কিন্তু ওনাকে দেখে বোঝাই যাচ্ছে সত্যিই খারাপ লাগছে ওনার। এমা কি করবে বুঝতে পারছে না। তার হাতে তো রুদ্রর জন্য বানানো কফিটা, এটাও তো দিয়ে আসতে হবে। কিছুক্ষণ দোনামনা করে দাঁড়িয়ে থাকতে হঠাৎ সামনে রুমানাকে আসতে দেখে ইশারায় কাছে ডেকে ফিসফিসে বলে, আপা, একটু ওনাকে এটা দিয়ে আসতে পারবা, আমারে উনি ডাকতেছে। বলে সামিনা বেগমের দিকে ইশারা করে। রুমানা বুঝতে পারে, একটু হাসি দিয়ে কফিটা রুদ্রর জন্য নিয়ে যায়। আর ইমা ধীরে ধীরে এসে সামিনা বেগমের পেছনে দাঁড়ায়। তিনি ড্রয়িং রুমেই সোফায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। ইমাকে পেছন থেকে দেখেছে বলে বুঝতে পারেননি। ইমা চুপচাপ এসে ভয়ে ভয়ে শাশুড়ির কপালে হাত দিয়ে হালকা করে টিপে দিতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করেই তিনি বলেন, কিরে মেহু, এত সুন্দর করে কপাল টিপে দেওয়া শিখলি কোথায়? একদিনেই এত পরিবর্তন? এমা কিছু বলবে কিনা বুঝতে পারছে না। যদি তার কণ্ঠ শুনে তাকে দেখে রাগারাগি করে, ইমা চুপ করেই থাকে। সামিনা বেগম অবাক হন মেয়েকে চুপচাপ দেখে। কিছু একটা সন্দেহ হতে চোখ খুলে পেছনে তাকে মেহেরের জায়গায় ইমাকে দেখতে পাই। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়, মাথা নিচু করে বলে, আমি দুঃখিত, ওটা আমি ছিলাম। মেহু তো ওর রুমে, আপনি কষ্ট পাচ্ছিলেন তাই। সামিনা বেগম একটু বড় করে শ্বাস নিয়ে আবার চোখ বন্ধ করে সোফায় মাথা হেলিয়ে দেয়। ইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাকেই কি তিনি এবার ধমক দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কেন? এবার কি অনুরোধ করে বলতে হবে মাথা টিপে দেওয়ার জন্য? এবার চমকে উঠে এসে ওনার কথা মাথা আলতোভাবে টিপে দিতে থাকে। বাড়িতে চাচি কিংবা আগের শাশুড়ির সব সেবা তো ওকে নিজেরই করতে হয়েছে। সেখান থেকে হয়তো মাথা টিপে দেওয়ার মতো সেবাটাও শিখে গিয়েছে। রুমানা কফি নিয়ে রুদ্রর রুমের দরজায় নক করে। রুদ্র অনুমতি দিলে সে কফি নিয়ে রুমে ঢুকে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে রুমানাকে বলে, তুমি এখানে কেন? ওই মেয়ে ইমা কোথায়? ইমা আবার ম্যাডামের কাছে গেছে। ম্যাডামের মাথায় ব্যথা করতেছে, আপা আমারে বললো আপনারে কফিটা দিতে। রুদ্র কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, কফিটা রেখে তুমি যাও। রোমানা মাথা নেড়ে কফিটা সাইডে রেখে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র উঠে গিয়ে রুমের দরজায় গিয়ে ড্রয়িং রুমের দিকে তাকায়, দেখে মা সোফায় মাথা হেলে বসে আছেন আর ইমা মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাকে দেখে মনে হচ্ছে তিনি আরাম পাচ্ছেন, তাই রুদ্র কিছু না বলে আবার রুমে চলে আসে। এসে পুনরায় ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়ে। একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, কাল পরশুর মাঝে সাবমিট করতে হবে, অনেক কাজ বাকি। কাজ করতে করতে কফির কাপে চুমুক দিতেই মুখটা কুঁচকে ফেলে। একদম বাজে খেতে হয়েছে, প্রচুর কফি দিয়ে দিয়েছে, সাথে এক গাদা চিনি। ব্রিটিশ ন্যায় রুদ্রর মুখ কুঁচকে কফির কাপ সাইডে রেখে দিয়ে নিজের কাজ করতে থাকে। এরই মাঝে ইমা রুমে চলে আসে। এসেই দেখে রুদ্র বসে নিজের কাজ করছে। ইমা চুপচাপ ড্রেসের ব্যাগগুলো হাতে নিয়ে সোফার এক পাশে বসে। রিয়াজুল হক ডিউটি থেকে চলে এসেছেন, তাই আর শাশুড়ি তাকে পাঠিয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য। শ্বশুরের সামনে এমন ড্রেসে থাকা ভালো দেখায় না। আর ইমারও সংকোচ লাগছিল। ইমা ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে সাথে আরও কিছু জিনিস ফুলরে পড়ে যায়। সেই সময় রুদ্র সেদিকেই তাকায়, তবে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। ইমা অস্বস্তি নিয়ে ড্রেস নিয়ে চেঞ্জ করে আসে। ব্যাগে কয়েকটা শাড়ি ছিল আর 3টা থ্রি পিসগুলো বানানো না, তাই ইমা শাড়ির একটা পরে। ইমা ভাবছিল সব কি রুদ্রই কিনে এনেছে নাকি, কারণ এসে তো রুদ্রই তার কাছে ব্যাগগুলো দিয়েছিল। তবে তখন শাশুড়ির ড্রেসের কথা বলতেই বুঝে উনিও সাথেই ছিল। হয়তো উনি নিজেই কিনেছে। মেহের তো বলেছিল ওর মা অনেক ভালো, রুমানা আপাকেও নাকি নিজে গিয়ে ড্রেস কিনে দিয়েছিল। তাকেও হয়তো রুমানার মতোই ভেবে কিনে দিয়েছে। তবে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। মেহেরের ড্রেসটা সে সোফায় রেখে দেয়, পরে ধুয়ে শুকিয়ে মেহেরকে দিয়ে আসবে। ইমা কফির কাপের দিকে তাকিয়ে সেটা আগের মতোই দেখতে পাই, হয়তো একটুও খায়নি। তখনই রুদ্র বলে ওঠে, কফি বানাতে পারো না বলনি কেন? বললে যদি মারতেন, তাই বলিনি। রুদ্র প্রচণ্ড রকমের চমকে যায়। এই সামান্য বিষয়ে সে মারতে যাবে কেন? আজব মেয়ে তো তুমি, যেটা পারো না সোজাসুজি বলবে, না পারলে মারামারির কি আছে এখানে? এমা উত্তর দেয়, না, সে সব সময় যা দেখে আসছে সেটাই বলেছে। তার আগের স্বামী তো সবসময় বাড়িতে থাকতো না, মাঝে মাঝে যখন এসে থাকতো কারণে অকারণে গায়ে হাত তুলতো। চাচিকে বলেছিল পুরুষ মানুষের বউয়ের গায়ে হাত তোলা নাকি স্বাভাবিক, সেটাই মা বিশ্বাস করে নিয়েছে।
ইমাকে চুপ থাকতে দেখে রুদ্র বিরক্ত হয়। মেয়ে মানুষ হয়ে এমন চুপ কিভাবে থাকে? মানছে সে বিয়ের ব্যাপারটা মানতে চায় না, তাই বলে কি একটু কথাও বলা যাবে না? রাতের খাবারের সময় ইমা গিয়ে খাবার সার্ভ করে দেয়। সে জিজ্ঞাসা করেছিল রাতে আবারও রান্না করতে হবে নাকি, তবে দুপদের ভর্তা ভাত ছাড়া কোনো তরকারি রান্না করতে হয়নি। দুপুরে রান্না দিয়েই চলে যাবে। দুপুরে তো আর কম রান্না করেনি সে। রুদ্র খাবারের টেবিলে বসতেই একটু পর রিয়াজুল হকও আসেন। এসে ছেলেকে সামনে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ছেলেও বাবার দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকায়। জানে এখন বাবা তাকে খোঁচা দিয়ে কথা বলবে। হলেও সেটাই। রিয়াজুল হক বউয়ের দিকে তাকিয়ে বলেন, কি গো সামিনা, কে না জানি সকালে বলেছিল এ বাসায় আর আসবে না, আসলো কেন? রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু বলে দাও তুমি, আমি শুধু তোমার কথায় এসেছি, নয়তো আসতাম না, কালকে আবার চলে যাব। সামিনা বলে দাও তুমি, সেই সুযোগ পাবে না সে। আরো কাজ আছে ওর, এখন কোথাও যাওয়া হবে না ওর। রুদ্র মুখ বাঁকিয়ে খেতে বসে। ইমা এসে খাবার সার্ভ করে দিতে থাকে। রুমানা বলেছে আজ নাকি তাকেই খাবার সার্ভ করে দিতে হবে, বাড়ির বোন তো সে। তবে সবার প্লেটে খাবার দিতে রিয়াজুল হক ইমাকেও সবার সাথে খেতে বসতে বলে। ওনার এক পাশে রুদ্র বসা ছিল, আর অপর পাশে সামনে বেগম আর মেহের। জায়গা মতোই রুদ্রর পাশে। ইমা সংকোচ নেই সেখানে বসে। সকালে তো এমন পরিস্থিতি হয়নি, তবে দেখা যায় তার বসাতে কেউ কিছুই বলেনি। রুদ্র কিংবা সামিনা বেগম নিজেদের মধ্যেই খাবার খাচ্ছিল। আজ তাদের হাতের খাবার খেয়ে রিয়াজুল হক আর মেহের অনেক প্রশংসা করেছে, এতে ইমা একটু খুশি হয়। তবে শাশুড়ি কিংবা স্বামীর মুখ অফ দেখে চুপ থাকে, যদিও সে আশাও করেনি তাদের প্রশংসার। ইমা এখনো বুঝতে পারছে না তাকে সবাই মেনেছে নাকি খারাপ ব্যবহারও করছে না, আবার ভালো ব্যবহারও করছে না। কেমন যেন অন্যরকম তারা মা ছেলে। খাবার শেষে রিয়াজুল হক জানান যেহেতু তাদের বিয়েটা হয়েছে তাই পরবর্তী বৌভাতটাও পালন করতে। সামিনা বেগম একদম নিশ্চুপ থাকেন, তবে রুদ্র গর্জে ওঠে, বাবা, এইভাবে আমাকে ফোর্স করতে পারো না তুমি। বিয়েটা করতে বলেছো করেছি, বাকি সবের কি দরকার? দরকার আছে। তাছাড়া ইমার জিনিসপত্র সব আনা হয়নি, ওর এই এসএসসির রেজাল্টটাও জানতে হবে। ওকে পড়াশোনা করাবো আমি, তো তুমি গিয়ে একদিন জেনে আসো। আমি আর ওইখানে যেতে পারবো না। পড়াশোনা করাবে তুমি, তো আমাকে বলছো কেন? যেতে তোমাকে হবেই, যদিও বউয়ের সব দায়িত্ব স্বামীর কাঁধে থাকে। আর আমার ছেলে মাশাআল্লাহ এখনো আমার কাঁধেই বসে খাচ্ছে। রুদ্র গায়ে লাগেটা কথাটা, তাই সেও তর্ক করে বলে, তো কি আমি এখনই বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আগে মনে ছিল না তোমার ছেলে এখনো স্টুডেন্ট? আমার হাতে অন্য ওয়ে থাকলে তোমাকে অন্তত এখানে ঢুকাতাম না। চিনো চিনো না জানো না একটা মেয়েকে ধরে বেঁধে আমার ঘাড়ে বসিয়ে দিলে, তাও কিনা এমন একজন যার আগেও একবার বিয়ে হয়েছে। সবাইকে জানানোর মতো কোনো ওয়ে রাখোনি। ইমাম মাত্রই থালা বাসন ধুয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে, যদিও তাকে এসব কাজ করতে বলা হয়নি, তাও সে অভ্যাসগতভাবে করেছে। তখনই রুদ্রর কথাগুলো শুনতে পাই, এতে সে থমকে গিয়ে মাথা নিচু করে রাখে। তখনই আবার রিয়াজুল হকের কথাও শুনতে পাই। তিনি ছেলের সাথে তর্ক করে বলছেন, ইমার বাবাকে কি করেছিল, কেন ইমাকে নিজের কাঁধে রেখেছি, এসব জানতে পারলে নিজেরাও ওকে মাথায় নিয়ে ঘুরতে। রুদ্র অবাক হয়, সাথে সামিনা বেগমও। তাই পাল্টা জিজ্ঞাসা করেন, কে ইমার বাবা, কি করেছেন উনি? উফ, এখনই বলবো না তো? তাহলে তোমরা মা ছেলে পড়ে ওর উপর করুণা করে বাসায় রাখতে। ও কি করুণার পাত্রী না? ও এখন এই বাড়ির বউ। আশা করি সেই যোগ্য সম্মানটা সে এই বাড়িতে পাবে। আর অতীত কম বেশি সবারই থাকে, ওসব মনে রাখলে জীবন চলবে না। বরং সেই অতীতটাকে ভুলে ভবিষ্যতের দিকে ফোকাস করাই উচিত। বলেই তিনি সোজা নিজেদের রুমে চলে যান, কাউকে আর কোনো প্রশ্ন করার সুযোগ দেন নাই। সামিনা বেগম ছেলেকে রুমে যেতে বলে, স্বামীর পিছু যায়। তবে এর মাঝে ইমাককে খেয়াল করে না। ইমা নিজেও ভাবছে কি এমন করেছে তার বাবা যে ওর শ্বশুর ওকে এতটা স্নেহ করছে। এমা তো শুধু ওনাকে চাচার পরিচয় তো বলেই জানতো, বাবার সাথেও সম্পর্ক ছিল বলে জানা ছিল না। রুদ্র পিছু না তাকিয়েই রুমানাকে ডেকে তাকে এক কাপ কফি দিতে বলে চলে যায়। ইমা বুঝে তার কফি ভালো হয়নি বলে তাকে বলল না। তবে রুমানা কফি বানালে সেটা সে নিজের সাথে করে নিজেই নিয়েই রুমে যায়। রুমে গিয়ে রুদ্রকে কফি দিলে সে তাকে দেখে বলে, তুমি কেন? তোমাকে বলেছে আমি। রুমানা আপাই বানিয়েছে, আমি শুধু আনছি। রুদ্র কিছু না বলে কফিটা নিয়ে নেয়। ইমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে, তবে রুদ্রকে কিছু না বলতে দেখে সে চুপিসারে বারান্দায় গিয়ে বসে। এই জায়গাটাও বেশ বড় জায়গা, অনায়াসে তার স্থান হয়ে যাবে। আর যেহেতু গরমকাল, তাই তেমন অসুবিধা হবে না। রুদ্র ল্যাপটপে একদম ব্যস্ত হয়ে পড়েছিল। বন্ধুরা মিলে গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করছিল, তাই বেশ মনোযোগ দিয়েই কাজ করছিল। এর মাঝে তার পাশে কে আছে কে নেই খেয়াল করেনি। বেশ অনেকটা সময় লাগিয়ে কাজ শেষ করে এর মাঝে ইমার কথা তার মাথাতেই ছিল না। কাজ শেষ করে আশেপাশে তাকিয়ে ইমাকে না দেখতে পেয়ে বিছানা থেকে উঠে কি মনে করে বারান্দায় গিয়ে দেখে মেয়ে ফ্লোরে বসে ঘুমাচ্ছে। এ তো মহা ঝামেলা। একবার ভাবছিল এভাবেই থেকে যাবে, পরে আবার বাবার কথা মাথায় আসতেই ইমাকে ডাকতে থাকে।
ইমা ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে অন্ধকার আবছা কোনো পুরুষ মানুষের অবয়ব দেখে চিল্লিয়ে ওঠে। দু হাত মুখে ঢেকে অস্পষ্ট ভাষায় বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, কাছে আসবে না, দূরে যাও। রুদ্র তো হতভম্ব হয়ে যায়। এভাবে চিৎকার শুনলে সবাই খারাপ ভাবে, তাই ইমাকে থামাতে মুখ চেপে ধরে থামাতে গেলে আরো হিতে বিপরীত হয়ে যায়। ইমা আচমকা অজ্ঞান হয়ে রুদ্রর উপর ঢলে পড়ে। রুদ্র নিজেও ভয় পেয়ে যায়। এসব ব্যাপার তো তার জন্যও নতুন। সে ইমাকে এক হাতে আগলে ধরে অপর হাতে গালে মৃদু চাপড় দিয়ে ডাকতে থাকে, তবে ইমার কোনো সাড়া শব্দ পায় না। রুদ্র ভয় পেয়ে তাড়াতাড়ি তাকে ইমাকে পাজা কোলা করে তুলে রুমে নিয়ে আসে। তারপর কোনো কিছু না ভেবেই দ্রুত মাকে ডেকে আনে। রিয়াজুল হক ততক্ষণে ঘুমিয়ে গেছেন। সামিনা বেগমও প্রায় ঘুমিয়ে গিয়েছিলেন। ছেলে ডেকে উঠে এসেছেন। তিনি এসে ইমাকে অচেতন দেখে ছেলেকে কারণ জিজ্ঞাসা করে রুদ্র সব বলতে তিনি পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মাঝে ইমার জ্ঞান ফিরতে সে ভয়ে সামিনা বেগমের হাতে খামচে ধরে, এতে তিনি একটু ব্যথা পেলে আলগোছে হাত সরিয়ে নেন। তারপর ভ্রু কুঁচকে বলেন, এই মেয়ে, সমস্যা কি? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ইমার হুঁশ ফিরতেই সে সামনে ওদের দেখে বুঝতে পারে সে ভুল করেছে। বুঝেছে হয়তো পুরনো কোনো স্মৃতি ফিরে এসেছিল। সে ধীরে ধীরে উঠে দেখে সে রুদ্রর বিছানায় শুয়ে আছে। সে তো বারান্দায় ফ্লোরে ছিল, তবে কি রুদ্রই এখানে এনেছে? এরই মাঝে আবারও সামিনা বেগম বলেন, এই মেয়ে, কথা বলছো না কেন? কি হয়েছিল তোমার? খারাপ স্বপ্ন দেখেছিলাম মনে হয়, তাই বলে অজ্ঞান হয়ে যেতে হবে? কি এমন দেখেছ? ইমা সেসব না বলে শুধু বলে, আমি ঠিক আছি এখন, আপনি চিন্তা করেন না। টেনশন নিয়ে দিয়ে আবার টেনশন করতে না করছে। তারপর ছেলের দিকে তাকিয়ে বলে, রাতে আবারও কিছু হলে ডাকিস আমায়। তুমি ঘুমাও গিয়ে, টেনশন করে নিজের শরীর খারাপ করিও না, আমি আছি এখন। তো তখন ডেকে এনেছিলে কেন? নিজেই সামলে নিতি। রুদ্র কাঁচামুচু করে বলে, আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথম এমন কাউকে দেখলাম দুঃস্বপ্ন দেখে সজাগ হয়ে আবার ভয়ে অজ্ঞান হয়ে যেতে। এমার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। সামিনা বেগম চলে যেতে রুদ্র বলে, এই সত্যি করে বলো তো কি হয়েছিল? তুমি কোনো স্বপ্ন দেখোনি, আমায় দেখে চিৎকার করেছিলে কেন? কালকে থেকে তোমার ধারের কাছেও যাইনি আমি, তবু আমায় কেন দোষী বানাচ্ছিলে তুমি? এবার নিজের কথাকে বিশ্বাস করাতে মৃদু স্বরে বলে ওঠে, সত্যিই স্বপ্ন, একদম চুপ, মিথ্যা বলার জায়গা পাও না তুমি। এবার চুপ হয়ে যায়। সে আবার উঠে বারান্দায় গিয়ে যেতে নিলে রুদ্র আবার ধমক দেয়, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? ওইখানে? চুপচাপ বিছানায় শোবে, তোমার জন্য আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, যন্ত্রণা একটা। বলে নিজে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে, আর এমা নিজেও একপাশে চুপচাপ গুটিসুটি করে শোয়। এদের মা ছেলেকে ইমা বুঝতেই পারছে না এমন কেন ওরা, বিশেষ করে রুদ্র। ওকে দেখে মনে হয় যেন তাকে সহ্যই করতে পারছে না, আবার খারাপও করছে না। আর না গায়ে হাত তুলছে, তবে কি চাচির কথা ঠিক না? সব স্বামীরা কি তবে গায়ে হাত তুলে না? নাকি তাকে ওয়াইফ হিসেবে মানতে পারেনি বলে রুদ্র স্বামীর মতো বিহেভ করছে না? এবার যেন এখানে এসে নতুন ধরনের মানুষ দেখছে, যেন এক নতুন জীবনে পা দিল সে। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।